হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে আমরা লীলা রয়ের গ্রুপ সি যে ম্যাথামেটিক্স বইটা রয়েছে তার চতুর্থ সেটটা আলোচনা করব। চলো তাহলে প্রথম অঙ্কটা দেখা যাক কি রয়েছে। না, একটি কাজ শেষ করতে মধু উমার দ্বিগুণ সময় নেয় এবং রাহুল মধু এবং উমার মিলিত সময়ের সমান সময় নেয়। তিনজনে একসাথে কাজ করলে কাজটি 6 দিনে শেষ হয়, তাহলে মধুর কাজটি শেষ করতে কত সময় লাগবে? ভালো করে বোঝো, এখানে কি বলেছে? মধু আর কি বলেছে? উমা। এদের যদি সময়ের অনুপাতটা নিই আমরা, তাহলে কি পাবো? না, মধু উমার দ্বিগুণ সময় নেয়। তার মানে কি, উমা যদি এক অংশ করে, এক সময় নেয়, 1 ঘন্টা নেয়, তাহলে মধু কি করবে? 2 ঘন্টা সময় নেবে। মধু সবসময় কি উমার দ্বিগুণ সময় নেয়। তাহলে এক্ষেত্রে তাদের এফিসিয়েন্সিটা কি হবে? এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা সময়ের সঙ্গে কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে যত বেশি সময় নেবে তার কর্মদক্ষতা কি তত কম হবে। কোনো একটা কাজ করতে যদি আমি বেশি সময় নিই, তাহলে কি আমার কাজ করার যে কর্মদক্ষতা, মানে 1 মিনিট বা 1 ঘন্টায় যে কাজটা করছি সেটা অনেক কম। সেই জন্য কি হয়, সময়ের সঙ্গে এফিসিয়েন্সি সবসময় কি হয়? বিপরীতার্থক সম্পর্ক, অর্থাৎ এদের উল্টে যাবে। তাহলে এফিসিয়েন্সি যখন করব তখন মধুর হবে 1 আর উমার হবে 2। বোঝা গেল ব্যাপারটা? এবার কি বলেছে? রাহুল মধু আর উমার মিলিত সময়ের সমান সময় নেয়। তাহলে রাহুলের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা কি হবে? না, যেহেতু এদের দুজনের সমান সময় নেয়, তাহলে কি রাহুলের এফিসিয়েন্সি এদের দুজনের সমান হতে হবে। তাহলে এদের দুজনের সমান হতে গেলে 2 + 1 এদের এফিসিয়েন্সি, তার মানে রাহুলের এফিসিয়েন্সি কত? 3। তাহলে এখন কি করছে? তারা যদি একসঙ্গে কাজ শুরু করে, মধু উমা আর রাহুল, তাহলে তারা 6 দিন সময় নিচ্ছে, 6 ডেজ। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি যোগ করো, এর 3, এর 2, এর 1, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 6। তাহলে 6 এফিসিয়েন্সি মানে 6 ইউনিট কাজ তারা কি করতে পারে? একদিনে করতে পারে। তাহলে 6 দিনে টোটাল কাজটা কত করবে? 36 ইউনিট। এবার কি বলেছে? মধু কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে 36 ইউনিট হচ্ছে টোটাল কাজ পেয়ে গেলাম আমরা, টোটাল ওয়ার্ক বা টোটাল কাজটা পেয়ে গেলাম কত? 36 ইউনিট। এবার মধুর এফিসিয়েন্সি কত? মধু 1 ইউনিট কাজ একদিনে করতে পারে, তাহলে 36 ইউনিট কাজ সে কত দিনে করতে পারবে? তার 36 দিন সময় লাগবে। এফিসিয়েন্সি ধরে এই অঙ্কগুলোকে করতে হবে। খুব ভালো অঙ্ক, বোঝার ছিল, কনসেপচুয়াল অঙ্ক, কনসেপ্টটা ক্লিয়ার করেছি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? প্রতিটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়। পুরুষ সদস্যের সংখ্যা কত? তাহলে এখানে কি বলেছে? না, প্রথমে প্রতিটা ক্লাবে 5:6 পুরুষ আর মহিলা, তাহলে এটা হচ্ছে ম্যান আর ওম্যান ধরে নিলাম। তাহলে পুরুষ মহিলার কি হচ্ছে? অনুপাতটা এটা রয়েছে, কিন্তু 22 জন চলে যায়, অনুপাতটা কি হয়ে গেছে? 6:5 হয়ে গেছে। এখানে 22 জন কে গেছে? মহিলা চলে গেছে। তাহলে মহিলার ক্ষেত্রে কি হবে? এই যে সংখ্যাগুলো ডিফারেন্স হতে পারে, কিন্তু পুরুষ তো কেউ যায় না, পুরুষ একই আছে। তাহলে পুরুষটাকে কি করতে হবে? সমান করতে হবে। এখানে যা আছে এখানেও তাই করতে হবে। তাহলে এখানে যা আছে ওখানে তাই করতে গেলে এখানে 6 আর এখানে 5 দিয়ে গুণ করো, তাহলে কি আসবে? এখান থেকে আসবে 30:36, আর এখানে কত আসবে? 30:25। তাহলে এইটা তো পরিবর্তন হয়েছে, এটা কত পরিবর্তন হচ্ছে? 11। এই 11 পরিবর্তনটা কী জন্য হয়েছে? তার কারণ হচ্ছে 22 জন মহিলা কী হচ্ছে? চলে গিয়েছে। তাহলে এখানে কি আসবে? 11 = 22, 1 = 2। তাহলে 1 বরাবর আমরা 2 পেয়ে গেলাম, কারণ 22 জন মহিলাই তো বেরিয়ে গেছে ক্লাব থেকে, কারণ পুরুষের সংখ্যাটা স্থির আছে, পুরুষ কেউ যায়ও নি কেউ আসেও নি। তাহলে এক্ষেত্রে যদি আমাকে পুরুষের সংখ্যা বের করতে হয়, তাহলে পুরুষের সংখ্যা এখানে কত? 30 ইউনিট। তাহলে 30 × 2 দিয়ে গুণ করতে হবে, 1 বরাবর আমরা 2 পেয়েছি, তাহলে 60 জন। তাহলে পুরুষের সংখ্যা এখানে কত হবে? 60 জন। পরের অঙ্কটা কি বলেছে দেখো। এক ব্যবসায়ী 5,000 টাকার কাপড় কিনলো। প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে, দ্বিতীয় মাসে অবশিষ্ট কাপড় 8% লাভে বিক্রয় করার পর দেখা গেল তার মোট 450 টাকা লাভ হয়েছে।
প্রথম মাসে তার লাভের পরিমাণ কত। টোটাল 5,000 টাকা, তার মানে কি টোটাল লাভের পার্সেন্টেজটা আমাকে বের করতে হবে। আমরা এখানে অ্যালিগেশন মেথডটা ইউজ করব, আগেও আমরা অ্যালিগেশন মেথড ইউজ করেছি, এখানেও আমরা অ্যালিগেশন মেথড ইউজ করে লাভের পরিমাণ বের করব। এখানে টোটাল লাভটা কত হয়েছে 450, কতর ওপর 5,000-এর ওপর, তাহলে পার্সেন্টেজটা আমরা বের করে নেব। পার্সেন্টেজটা কত আসবে 0.059%, তাহলে ওভারঅল তার লাভ কত হয়েছে 9%। তাহলে এখন প্রথম মাস ফার্স্ট মান্থ আর এটা হচ্ছে সেকেন্ড মান্থ, ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এখানে কি করব, অ্যালিগেশন মেথড ইউজ করব। প্রথম মাসে তার লাভ হয়েছে কত, লাভ হয়েছে 10%, দ্বিতীয় মাসে লাভ হয়েছে কত 8%, আর ওভারঅল লাভ হয়েছে কত 9%। তাহলে এখানে বিয়োগ করো, অ্যালিগেশন মেথডে তো বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, তাহলে এখানে বড় থেকে ছোট বিয়োগ করলে 1, এখানেও দেখো বড় থেকে ছোট বিয়োগ করলে 1। তার মানে কি এখানে 1:1, অর্থাৎ প্রথম মাসে যে টাকার বিক্রি হয়েছে তার অনুপাত আর দ্বিতীয় মাসে যে টাকা বিক্রি হয়েছে তার অনুপাত কত, তার অনুপাত হচ্ছে 1:1, 1:1 পেয়েছি। তাহলে প্রথম মাসে বিক্রি হয়েছে কত, টোটাল টাকাটা তো কত 5,000 টাকা, 5,000 টাকাকে দুভাগে ভাগ হয়েছে 1:1, তাহলে এখানে কত 2500 টাকা। তাহলে প্রথম মাসে বিক্রি হয়েছে 2500 টাকা, 2500 টাকার ওপর প্রথম মাসে লাভ কত হয়েছে 10%, 2500 ইন্টু 10%, তার মানে কত হচ্ছে 250 টাকা। এটাই চেয়েছে যে প্রথম মাসে তার লাভের পরিমাণ কত। ভালো করে দেখে নাও অঙ্কটা, এখানে অ্যালিগেশন মেথড ইউজ করেছি, 1:1 বেরিয়েছে। প্রথম মাস আর দ্বিতীয় মাসে কত টাকার করে বিক্রি হয়েছে তার অনুপাতটা 1:1 পেয়ে গেছি। এখান থেকে 5,000 টাকাটা তাহলে দুভাগে ভাগ হয়েছে, 2,500 টাকা প্রথম মাসে বিক্রি হয়েছে, সেকেন্ড মাসেও 2,500। তাহলে প্রথম মাসে লাভ কত হয়েছে 10%, তাহলে 2,500-এর 10% হচ্ছে 250 টাকা। তাহলে প্রথম মাসে লাভের পরিমাণ কত 250 টাকা। 250 অ্যান্সার কত হয়েছে সি, অ্যান্সার সি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, 4টি ঘন্টা প্রথমে একসঙ্গে বেজে পরে ক্রমান্বয়ে 3, 6, 9, 12, 15, 18 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। 24 ঘন্টার মধ্যে ঘন্টাগুলি পুনরায় কতবার একসঙ্গে বাজবে। এখানে দেখো এই অঙ্ক আগেও এরকম টাইপের অঙ্ক আমরা করেছি। তো এই অঙ্কটা কি বলেছে, এলসিএম বের করতে হবে, অর্থাৎ লসাগুটা বের করো। 3, 6, 9, 12, 15, 18, এর লসাগু বের করলে 3 দিয়ে করো, 1 3 3, 3 2 3 4 5 6, তারপরে এখানে 2 দাও, 1 3 2 5 3, 3 দাও, 1, তাহলে 10 30 60 180 হচ্ছে এলসিএম। তাহলে 180 সেকেন্ড পর পর আবার তারা একসঙ্গে বাজবে 180 সেকেন্ড পর পর। তাহলে এখানে 24 ঘন্টা বলেছে, 24 ঘন্টাকে আমরা সেকেন্ডে করে নেবো, 24 × 60, এটা 180 দিয়ে ভাগ করো, তাহলে আমরা পেয়ে যাব কতবার একসঙ্গে বাজবে। 3 3 আসতে 24, 6 আসতে 48, 480 বার একসঙ্গে বাজবে ঘন্টাগুলি 24 ঘন্টার মধ্যে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ। পরের অঙ্কটা দেখব 35। কি বলেছে, একটি বস্তুর ধার্য মূল্য 200 টাকা, ধার্য মূল্যের ওপর 12.5% ছাড় দিয়ে 25% লাভ হয়, বস্তুটির আসল দাম কত। আসল দাম মানে এখানে হচ্ছে ক্রয় মূল্যটা চেয়েছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা গোল্ডেন রুল মনে রাখবে, কস্ট প্রাইস ইন্টু প্রফিট বাই কি হচ্ছে ডিসকাউন্ট, কতটা ছাড় দেওয়া হচ্ছে, ইকুয়াল টু কি হচ্ছে মার্ক প্রাইস। ভালো করে বোঝো, কস্ট প্রাইস হচ্ছে মানে ক্রয় মূল্য, যে দামটা চেয়েছে এখানে আসল দাম, আর এটা হচ্ছে মার্ক প্রাইস মানে ধার্য মূল্য। তাহলে এইভাবে আমাকে অঙ্কটা করতে হবে। এখানে তো কস্ট প্রাইস দেওয়া নেই, আমি সিপি ধরে নিলাম। প্রফিট কত বলেছে না 25%, 25% মানে প্রফিটটা সবসময় আমরা 100-র সঙ্গে অ্যাড করে কিন্তু 125 লিখবো এখানে। আর বলেছে ধার্য মূল্যের উপর ছাড় কত দেওয়া হয়েছে 12.5, তাহলে ডিসকাউন্ট 12.5 দিয়ে যদি ছাড় দাও তাহলে সেটা 100 থেকে বিয়োগ করে হচ্ছে কত 87.5 ইকুয়াল টু মার্ক প্রাইস। মার্ক প্রাইসটা কত দেওয়া আছে 200 টাকা।
তাহলে সিপি ইকুয়াল টু কী হচ্ছে 200 ইন্টু 87.5 ডিভাইড বাই 125, একটা শূন্য কেটে দাও, দশমিকটা উঠে গেল। তাহলে এখানে কাটাকুটি করলে 5 25 5 4 25 দিয়ে এটা কাটো, 3 25 75, 75 থেকে 12 125, 5 25 125, তখন 3 4 5 20 শূন্য, 3 5 15 আর 2 17, সরি 3 4 12, 4 5 20 শূন্য, 3 4 12 দিয়ে 14, 140 টাকা। তাহলে এখানে কস্ট প্রাইস হচ্ছে 40 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য। গোল্ডেন রুলটা কি, যদি আমাদেরকে এমপি বের করতে দেয়, মার্ক প্রাইস, অনেক সময় ধার্য মূল্যটা বের করতে দেয়, তখন কি হয়, সিপি ইন্টু প্রফিট বাই ডিসকাউন্ট, এই সূত্রটা আমরা লাগাবো। এটা হচ্ছে গোল্ডেন রুল, মনে রাখতে হবে। আর এখান থেকে সিপি যদি বের করতে দেয়, তখন কি হচ্ছে এমপি ইন্টু ডিসকাউন্ট বাই প্রফিট। প্রফিট আর ডিসকাউন্টটা সবসময় কী করব, যদি প্রফিট বলে 100-র সঙ্গে অ্যাড করে যে পার্সেন্টেজে দিয়ে থাকবে, আর ডিসকাউন্ট বললে মাইনাস করতে হবে 100 থেকে। এইভাবে আমরা কি করব, এটা বের করব। এটা হচ্ছে গোল্ডেন রুল এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং প্রত্যেকটা পরীক্ষাতেই আসে এই অঙ্কটা। পরের অঙ্কটা দেখব, তিনটি সংখ্যার গড় হচ্ছে 135। যদি বৃহত্তম সংখ্যাটি 180 হয় এবং অন্য দুটির মধ্যে পার্থক্য 25 হয়, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুব ভালো একটা অঙ্ক। তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 135, তাহলে তিনটি সংখ্যার টোটাল কত? 3 দিয়ে গুণ করো, 3 5 15, 5 3 3 39 একে 40, এটা হচ্ছে টোটাল তিনটে সংখ্যার। এবার যে বৃহত্তম সংখ্যাটা 180, তাহলে বৃহত্তম সংখ্যাটা 180 এখান থেকে বাদ দাও, 5 2 2, তাহলে 225 কি হচ্ছে, যে দুটো সংখ্যা পড়ে আছে তাদের যোগফল, আর এদের মধ্যে পার্থক্য কত দেওয়া আছে? পার্থক্য দেওয়া আছে 25। এবার দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে সেখান থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করতে গেলে যোগফল থেকে বিয়োগফল মাইনাস করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 225 মাইনাস 25 ডিভাইড বাই 2, তার মানে 200 ডিভাইড বাই 2 সমান 100। সংখ্যাটার অ্যান্সার হচ্ছে 100 হবে। এবার অনেক ক্ষেত্রে তোমরা একটু কনফিউশন হতে পারো, আমি একটু দেখে দিই ক্যালকুলেশনটা। ধরো এক্স প্লাস ওয়াই সমান এখানে 225 দেওয়া আছে, আর এক্স মাইনাস ওয়াই সমান 25 দেওয়া আছে। এখানে ছোট সংখ্যাটা কোনটা? ওয়াই, আর এক্সটা হচ্ছে বড় সংখ্যা, যেহেতু এক্স থেকে ওয়াই মাইনাস করা হয়েছে। যদি ছোট সংখ্যাটা বের করা হয়, দেখো এই দুটো, এইটা থেকে এটা বিয়োগ করো, তাহলে এইটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে এক্স এক্স কেটে যাবে, এখানে কি আসবে 2y, আর এটা কি আসবে 225 মাইনাস 25, তার মানে কি ওয়াই ইকুয়াল টু 225 মাইনাস 25 ডিভাইড বাই 2। এটাই করেছি, তার মানে এটা সংখ্যাটার যোগফল মাইনাস কি হচ্ছে সংখ্যা দুটোর বিয়োগফল ডিভাইড বাই 2, তাহলে ছোটো সংখ্যাটা চলে আসবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 100। পরের অঙ্কটা কি বলেছে, বলছে যদি সরল সুদের হারে কোনো আসলের সুদ হয় 9/16, যদি সুদের হার ও বছরের সংখ্যা সমান হয়, তবে সুদের হার কত? এখানে কি বলেছে, সুদ আসলের কত বলেছে? আসলের 9/16। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা সবসময় কি সুদ সমান 9-এর সমান, আসল সমান 16-র সমান। তাহলে এখানে সুদ হচ্ছে 9 আর আসল হচ্ছে 16। এইরকম ভাব করে নেব, যখন সুদ আসলের এত গুণ বলবে, মানে কাছাকাছি যেটা থাকবে সেটা নিচে যাবে, আর উপরে এইখানে যেটা থাকবে সেটা উপরে। তাহলে সুদ সমান সমান 9 নেব, আর আসল সমান সমান 16 নেব। যদি সুদের হার যদি আর হয়, আর বছরের সংখ্যা মানে টি সময়টা সমান বলে দিয়েছে, আর সমান টি, আমরা কি জানি আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখান থেকে আমাকে আরটা বের করতে হবে, আর সমান কি 100 ইন্টু আই ডিভাইড বাই পিটি। আমি সূত্রটা করে করে দেখাচ্ছি বোঝার জন্য, কিন্তু এটা কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা নামিয়ে দিতে পারবে প্র্যাকটিস থাকলে। তাহলে এখানে কি টি এর মানটা তো আর এর সমান, তাহলে এখানে কি হবে, এই যে আর সমান 100 ইন্টু এখানে আয়ের মান কত, সুদের মান 9, আর আসলের কত 16, কিন্তু এখানে টি এর মানটা কি, টি সমান আর, তাহলে আরটা এইদিকে নিয়ে যাও, আর স্কোয়ার হয়ে গেল 100 ইন্টু 9 ডিভাইড বাই 16। এবার আর সমান কি রুট ওভার করো,
100 × 9/16, তাহলে এখান থেকে 10 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, 10-এর বর্গমূল 100-এর বর্গমূল 10 আর 9-এর বর্গমূল 3 আর এখানে 4, তাহলে এখানে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 15/2 সমান 7.5, তাহলে এটা হচ্ছে 7.5% হবে অ্যান্সারটা। কিছুই না, জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, কিন্তু একদম ভেরি ভেরি ইজি। পরের অঙ্কটা দেখবো, বলছে যে বৃহত্তম সংখ্যা দ্বারা 116, 230 এবং 363 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, যেহেতু 2 ভাগশেষ বলেছে তার থেকে বিয়োগ করো। 230 2 বিয়োগ করে দাও, 363 তা থেকে 2 বিয়োগ করে দাও, তাহলে এটা 114, 228 আর একটা হচ্ছে 361। এবার কি করব, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা কি বলেছে এই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে, তাহলে এটা কি বের করতে হবে, HCF অর্থাৎ গসাগুটা বের করতে হবে। তাহলে গসাগু কি করে বের করব, এখানে আমি যদি গসাগু এমন জিনিস হবে এই তিনটাকে ভাগ করা যাবে, তাহলে আমি এখানে অপশান দিয়ে চেক করতে পারি। যদি 18 চেক করি, 3 6 18, মানে কি হচ্ছে তিনটাকেই 3 দিয়ে ভাগ হতে হবে। 3 দিয়ে ভাগ করতে গেলে কি হবে, যোগ করতে হবে, যোগটাকে 3 দিয়ে ভাগ হলে তাহলে 3 দিয়ে ভাগ হবে, তাহলে 4 একে 5 একে 6, 3 দিয়ে ভাগ হবে, 8 দিয়ে 10, 2 12, 3 দিয়ে ভাগ হবে, 6 একে 7, 3 এ 10, তার মানে কি 3 দিয়ে ভাগ হচ্ছে না, তার মানে 3 6 18 এই সংখ্যাটা কিন্তু তিনটে সংখ্যাকে ভাগ করবে না। যদি 20 ধরি, 20 মানে কি 4 5 এ 20, তার মানে 5 মানে লাস্ট অঙ্কটা কি হতে হবে, 0 অথবা 5 হতে হবে, কোনোতেই নেই, তার মানে 20 দিয়েও হবে না। তারপরে এখন আছে 17 আর 19, 17 দিয়ে 114 কোনো মতেই আসবে না, 7 দুগুণে 14, আর কোনো জায়গায় আসছে কি 5 6 7 আসছে না, 8 9 আসছে না, তার মানে কি 17 দিয়েও হবে না, তার মানে কি একমাত্র যে সংখ্যাটা পড়ে থাকছে সেটা হচ্ছে 19। 19 দিয়ে দেখো এখানে আসছে 6 7 8 9, তোমার 6 5 4, দেখো 19-এর ক্ষেত্রে দেখো 19 6 দিয়ে আসছে, 6 19 সঙ্গে 114, এটাও কেটে যাবে, এটাও 19 19, 19 স্কোয়ার এটা আমরা জানি 361, তার মানে এখানে অ্যান্সারটা কত হবে, 19। কিছুই নয়, অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় ভাগশেষটা বিয়োগ করে নিয়ে তার HCF বের করতে হবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, আদিত্য ভাস্কর একটি কাজে নিয়োগ করা হলো যেটির পারিশ্রমিক 15,000 টাকা। আদিত্য একা কি করে, আদিত্য একা 15 দিনে কাজ করে, আদিত্য আমি ধরছি 15 দিনে কাজ করে, কাজটি শেষ করতে পারে। ভাস্কর একা যদি করি ভি, সে কি করে 18 দিনে করতে পারে, কিন্তু চন্দার সহায়তা নিয়ে তারা কাজটি 6 দিনে করতে পারে। তাহলে এ ভি প্লাস সি চন্দা তিনজনে যদি কাজ করে তাহলে 6 দিনে কাজ করতে পারে। এখানে আমরা এলসিএম ইউজ করব, এলসিএমটা কত হতে পারে, 18, সব থেকে বড় সংখ্যা 18, 18-র গুণিতক হবে যেটা 3টে দিয়ে ভাগ হবে, তাহলে 18 24 54 72 কাটবে না 6 15 দিয়ে, 72 পর 90, 90 কাটবে, দেখো 6 15 90, তার মানে এখানে 90 হচ্ছে টোটাল কাজ। 6 15 90, 6 হচ্ছে এর এফিসিয়েন্সি, 6 কর্মদক্ষতা, ভি এর তাহলে কত হবে 5 18 90, আর এ ভি সি এর হচ্ছে 15, তাহলে এখান থেকে আমি সি এরটা পেয়ে যাব। সি এর কর্মদক্ষতা কত হবে, 15 থেকে বিয়োগ করো এ আর বি এর, 15 থেকে 11 বিয়োগ করো 4, তাহলে সি এর কত হচ্ছে, সি এর কর্মদক্ষতা হচ্ছে 4। এবার কি বলেছে না, চন্দা অংশ হিসেবে কত টাকা পাবে, তাহলে এখানে তো টোটাল টাকাটা হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা কীভাবে ভাগ হবে, কর্মদক্ষতা অনুসারে ভাগ হবে, তাহলে তিনজনের কর্মদক্ষতা কত 15, তাহলে প্রত্যেকে মানে এক ইউনিটের মান কত হয়ে যাচ্ছে 1000, তাহলে এখানে 4 যে ইউনিট কাজ করছে তাহলে সি কত পাবে, 4 × 1000 সমান 4000। টাকা সবসময় ভাগ হবে তাদের কর্মদক্ষতার
ওপর ডিপেন্ড করে, মানে কর্মদক্ষতার অনুপাত অনুসারে। তাহলে এখানে 6, 5 আর 4, তা টোটালটা কত? 15। তাহলে টোটাল আমাদের 15,000 দেওয়া আছে, 15। তাহলে 15 বরাবর 15,000, 1 বরাবর কত? 1000। আর সি এর যেহেতু 4 কর্মদক্ষতা, তাহলে সে কত পাবে? 4,000 টাকা পাবে। অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। পরের অঙ্কটা দেখো, A:B দেওয়া আছে 2:3, আর B:C দেওয়া আছে কত? 4:5। এখান থেকে আমরা ABC বের করে নিতে পারি। একবার বের করলাম ABC সমান কত? এটা গুণ হবে, এটা গুণ হবে, এই ট্রিক্সটা শিখিয়েছিলাম। তাহলে 4 দুগুণে 8, 12 আর কত? 15। তাহলে ABC পেয়ে গেলাম হচ্ছে 8, 12 আর 15। এখন কি বলেছে? A আর C 5A:3C। তাহলে 5A, এখানে এর মান কত? 8। তাহলে 40, আর 3C মানে 45। তাহলে এটা ইজ টু করো 40, এটা কত দিয়ে হবে? 5 8 40, 5 9 45, 8:9, 5A 5C। এখানে দেখো ABC বের করে নিয়েছি। ABC যেহেতু বের করেছি, তাহলে এর মানটা 8-এর সমান, আর সি এর মানটা কত? 15-এর সমান। তাহলে এখানে 5A 5 8 40, 3C 3 15 45, কাটাকুটি করলে 8:9। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে? 3 বছর পূর্বে রাম ও রহিমের গড় বয়স ছিল 18 বছর। বঙ্কিম তাদের সঙ্গে যোগদান করায় বয়সের গড় বেড়ে 22 বছর হয়। বঙ্কিমের বয়স কত? এইখানে বলেছি সবসময় প্রেজেন্টে আসতে হবে। তাহলে 3 বছর আগে, এটা প্রেজেন্ট জায়গা, 3 বছর আগে, 3 ইয়ার্স আগে তাদের গড় বয়স ছিল 18। তা 3 বছর আগে তাদের দুজনের বয়সটা কত ছিল? 36 বছর, যেহেতু গড় ছিল। এবার যদি বর্তমানে আসতে চাইতে গেলে দুজনের বয়স অ্যাড হবে 3 বছর করে। তাহলে 6 বছর অ্যাড হবে, মানে কত? 42 বছর হয়ে গেল বর্তমানে তাহলে তাদের দুজনের মোট বয়স কত? 42। এখন বলছে তিনজন, মানে বঙ্কিম যোগ করায় তাদের গড় বয়স হয়ে গেছে 22। তাহলে তিনজনের মোট বয়স হয়ে গেল 66। এখন দুজনের তো দেওয়াই আছে রাম আর রহিম, এটা রাম প্লাস রহিম, ভালো করে বুঝো। এটা হচ্ছে রাম রহিমের মোট বয়স, আর এটা তিনজনের বয়স। তাহলে বঙ্কিম কত হবে? বঙ্কিম 66 থেকে বিয়োগ করো 42, 4 2, 24 বছর হচ্ছে বঙ্কিমের বয়স। কিছুই নাই, ভেরি ইজি, সিম্পল অঙ্ক। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা দেখো, 200 ও 300-এর মধ্যে বৃহত্তম কোনো সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। তাহলে এইসব অঙ্ক করতে গিয়ে কী করতে হবে? প্রথমে এলসিএম বার করো। 6 8 9-এর 2 3 4 9, 3 1 4 3 12 36 72। এলসিএম পেয়ে গেলাম 72। এবার 72-এর সঙ্গে গুণ করে করে দেখতে হবে কোন সংখ্যাটা 200 আর 300-এর মধ্যে আসছে। 72 2 হবে না, 3 3 7 21 মানে 200 সামথিংয়ের আগে 4 5 হলে বেশি হয়ে যাচ্ছে 300। তাহলে এখানে 72-এর সঙ্গে 4 গুণ করো, 4 দুগুণে 8, 4 7 28, 288। কিন্তু এটা কি হচ্ছে? এটা এই 6 9 8 দিয়ে ভাগ হয়ে যাবে, কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে কি ভাগশেষ 5 থাকতে হবে। তাহলে এর সঙ্গে 5 যোগ করে দাও ভাগশেষ। যেহেতু 5 যোগ করে দেওয়া হলো, তাহলে কত হচ্ছে? 293, 293। দেখো 5 যোগ করে দেওয়া হয়েছে, তাহলে 293। তাহলে সংখ্যাটা কত হবে? যেটা 200 আর 300-র মধ্যে অবস্থিত, সেটা অবশ্যই 293 হতে হবে। অ্যান্সার এ। পরের অঙ্কটা দেখো, একদম ইজি একটা ক্যালকুলেশন দিয়েছে। বলেছে তাহলে এটা কি করব আমরা? প্রথমে হচ্ছে 1-এর নিচে কত হবে? এটা যেহেতু পয়েন্টটা যদি আমরা তুলে দিই, 1-এর নিচে 3 2 5টা শূন্য, 1 2 3 4 5। তাহলে এটা একবারে গুণ করে দাও। গুণ করে দিলে 1 যেটা হবে সেটা উপরে উঠে যাবে। তাহলে 1-এর গায়ে 4টে শূন্য, তার সঙ্গে কি হবে? তারপরেরটা হচ্ছে 1-এর গায়ে 3টে শূন্য, তারপরেরটা কি হবে? 1-এর গায়ে 2টো শূন্য। তাহলে এখানে শূন্য শূন্য দেখো,
দুটো কেটে গেল, তিনটে, তিনটে কেটে গেল, তাহলে অ্যান্সার কত হবে? 10,000। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার ডি। কিছুই না, এগুলো একদম ইজি অঙ্ক। পরের অঙ্কটা দেখবো কি বলেছে। দুই ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যস্থলের দিকে 3.75 কিলোমিটার/আওয়ার এবং 3 কিলোমিটার/আওয়ার বেগে রওনা দিলেন। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যে পৌঁছলেন, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যদি মনে করি যে প্রথম ব্যক্তিটি টি সময় নিয়েছিল, একটা তো সময় নিয়েছে, সেটা হচ্ছে টি, সে দূরত্বে পৌঁছাতে, আর দ্বিতীয়জন কি, তাহলে 30 মিনিট বেশি মানে টি প্লাস 30। তাহলে আমরা কি জানি, ডি সমান এস ইন্টু টি। তাহলে দুটো ক্ষেত্রে কি দূরত্ব সমান, দুজনেই একই দূরত্ব গিয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যক্তির বেগ কত? 3.75 কিলোমিটার ইন্টু ইনি কত সময় নিয়েছে? টি সময়। দ্বিতীয় ব্যক্তির 3 কিলোমিটার, কিন্তু তিনি সময় নিয়েছে টি প্লাস 30 মিনিট। 30 মিনিটটাকে আমরা কি করব? ঘন্টায় করে নেব। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 3.75 টি, 3t প্লাস, কেটে দাও, 3 2 হাফ মানে 3/2, তার মানে 1.5। এবার এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে 7.5t ইকুয়াল টু 3/2/1.5, t ইকুয়াল টু 1.5 ডিভাইড বাই 0.75। তাহলে এখানে দশমিক তুলে দিলে 75, তার মানে কাটাকুটি করে 2। তাহলে টি এর মান কত আসছে? টি এর মান আসছে 2। তাহলে টি সমান 2। তার মানে কি 2 ঘন্টা প্রথমজন সময় নিয়েছে। তাহলে দূরত্বটা কত? ডি সমান কি এস ইন্টু টি। তাহলে এখানে এস হচ্ছে প্রথমজন যিনি গিয়েছেন, তেনার বেগ ইন্টু 2, তার মানে 0 7 2 14 একে 15 5 7 1 3 2 6 1 7, 2 ঘর দশমিক, তার মানে 7.5 কিলোমিটার হচ্ছে টোটাল দূরত্বটা। কিছুই নয়, অঙ্কটার ক্ষেত্রে একজন হচ্ছে যদি টি সময় নেয় আর একজন কি হচ্ছে টি প্লাস 30 মিনিট। 30 মিনিটটাকে আমরা আওয়ারে করে নিয়ে ক্যালকুলেশন করে আমরা বের করে নিলাম ডি এর মানটা। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে? বি 7.5। পরের অঙ্কটা দেখো, বলছে যদি 10 জন লোক 8 ঘন্টা কাজ করে 6 দিনে একটি কাজ সম্পন্ন করে, তাহলে 6 জন লোক 5 দিনে 5 ঘন্টা করে কাজ করলে ওই কাজ শেষ করবে কত দিনে? আমরা কি জানি, m1 d1 ইন্টু t1 ইকুয়াল টু m2 d2 t2। এই যে ফর্মুলাটা আছে এটা ইউজ করব। কি বলেছে তাহলে এখানে m1টা কি বলেছে? m1 হচ্ছে প্রথমে হচ্ছে 10 জন লোক 8 ঘন্টা কাজ করে, 6 দিনে 8 ঘন্টা করে কাজ করে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? 6 জন লোক d2 কিন্তু 5 ঘন্টা করে কাজ করছে। এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 5 ঘন্টা করে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে 6 6 কেটে গেল, 5 2 d2 ইজ ইকাল টু 16, তার মানে 16 দিন অ্যান্সার। কিছুই নাই, আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। m1 d1 t1, m1 হচ্ছে কতজন লোক কাজ করছে, d1 হচ্ছে দিন সংখ্যা, t1 হচ্ছে কত ঘন্টা ধরে কাজ করছে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটার অ্যান্সার সহজেই পেয়ে গেলাম। 45-এর অ্যান্সার বি, বি হচ্ছে 16 ডেজ। পরের অঙ্কটা দেখব, এক ব্যবসায়ী একটি দ্রব্যের মূল্য নির্ধারণ করলেন ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি। এরপর ওই ব্যবসায়ী ওই দ্রব্যটিতে নির্ধারিত মূল্যের 20% ছাড় দিলেন, তাহলে ব্যবসায়ীর কত শতাংশ লাভ হলো? খুব ভালো অঙ্ক এবং ইজি অঙ্ক। দেখো এখানে যদি ক্রয় মূল্য 100 হয়, তাহলে কি করছে 40% বাড়িয়ে তিনি কি দামটা রেখে দিচ্ছে 140। তিনি কিনেছেন এই টাকায়, কিন্তু তিনি দামটা রাখছেন 140 টাকা। তার ওপর কি করছে 140-এর ওপর ছাড় দিচ্ছে কত? 20%। তাহলে 20% ছাড় দিয়ে এখন বিক্রয় মূল্যটা কত হবে? 20% ছাড় দিয়েছে মানে 80%। তাহলে 112 টাকায়
তিনি কি করছেন, বিক্রি করছেন। ভালো করে বোঝো, 100 টাকা দাম দিয়ে কিনে এনেছে, কিনে এনে চিপকি দিয়েছে 140 টাকা মালটার উপরে, তার উপরে কি করছে 20% ছাড় দিচ্ছে। তাহলে 20% ছাড় দিয়ে বিক্রি করছে কত, 80%-এ। তাহলে এখানে আমরা 140-এর 80% পেলাম 112 টাকা। এবার এইটা হচ্ছে ক্রয় মূল্য আর এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ এখন কত হচ্ছে, লাভ হচ্ছে 112 থেকে 100 বিয়োগ করলে কত হয়, 12 টাকা। তার মানে কি, এটাই 12%। যেহেতু 100-র উপর হিসেব করছে তাহলে 12%, পার্সেন্টটাও কত হয়ে যাবে, 12। তাহলে ব্যবসায়ীর শতকরা কত শতাংশ লাভ হলো, 12% লাভ হলো। পরের অঙ্কটা দেখব, কিছুই নয়, একটা অনুপাতের অঙ্ক। 25, 15, 15:x এটা দিয়ে আছে। তার মানে 25/15 করো সমান কত হচ্ছে, 15/x। 5 দিয়ে কাটলে 5 5-এ 25, 3 5-এ 15, 5 3-এ 15। তাহলে মানে x সমান এখান থেকে কত আসছে, x সমান 9। কাটাকুটি জাস্ট এটা ক্যালকুলেশন। তাহলে x এর মান কত, এখানে 9, অ্যান্সার সি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে না, 1/3, 1/3, 1/6, 1/9 এই ভগ্নাংশগুলি অনুপাতে চতুর্থ ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1/6 = 1/9 = x, এটা লিখতে পারি। তাহলে এখানে 1/3 ডিভাইড বাই 1/6, 1/9 ডিভাইড বাই x। তাহলে এখান থেকে কি পাবো, 6/3 উল্টে যাবে, 1/3 6 ইন্টু 6/1, তার মানে 6/3। এটা কি হবে, 1/9 ইন্টু 1/x, 3 2, x সমান কত হচ্ছে, 1/x সমান 18 আসে। এখান থেকে x এর মান কত আসবে, 1/18। তাহলে x এর মানটা আমরা কত পাবো, বা ভগ্নাংশটা কত পাবো, অ্যান্সারে 1/18। কিছুই নেই, কাটাকুটি করলে অনুপাতের বেসিক ধারণা থাকলে এই অঙ্কগুলো করা যায়, ইজি অঙ্ক। পরের অঙ্কটা দেখবো, বলেছে এ বি এর টাকার অনুপাত। তাহলে এ বি এর অনুপাত কত আছে, 4:5। এবং বি ও সি এর টাকার অনুপাত কত আছে, 2:3। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, A:2, B:2, C। পড়ছে মনে, একই জিনিস করেছি আমরা, এই টিকটা অ্যাপ্লাই করবো। 4 2 8, 10 15। এটা কি হচ্ছে, এ বি ও সি এর একত্রে অনুপাতটা আমরা পেয়ে গেলাম। এ এর কাছে কত আছে বলছে, 800 টাকা। তাহলে এ এর অনুপাত তো এটা বরাবর 800, তার মানে এর সঙ্গে 100 গুণ করে তবে আমরা 800 পাবো। তাহলে সি এর কাছে বি এর কাছে কত পাবো, এর সঙ্গে 100 গুণ করো, তার মানে 1000, আর এর সঙ্গেও 100 গুণ করো, তাহলে কি হচ্ছে 1500। তাহলে কি বলেছে, এ বি সি এর কাছে মোট টাকা কত আছে, মোট টাকা মানে এগুলো যোগ করো না, 2500 আর 800 সমান কত, 3300 টাকা। তাহলে তাদের তিনজনের কাছে মোট কত টাকা রয়েছে, 3300 টাকা। চলো শেষ অঙ্ক দেখবো। শেষ অঙ্কটা কি বলেছে, শেষ অঙ্কটা বলেছে এক্স, মিস্টার এক্স যথাক্রমে 11 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার আর 7 কিলোমিটার পার আওয়ার বেগে 220 কিলোমিটার, 250 কিলোমিটার এবং 140 কিলোমিটার ভ্রমণ করেছেন। কিলোমিটার পার আওয়ার হিসেবে তার গড় বেগ নির্ণয় করো। তাহলে আমরা জানি কি ডি সমান এস ইন্টু টি। গড় বেগ যদি এসটা আমরা ডি বাই টি এরকমভাবেই করি, তাহলে এখানে কি হবে, গড় বেগ বের করতে গেলে মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব তারা কত কত ভ্রমণ করেছে, 250 কিলোমিটার, 200 কিলোমিটার, তারপরে হচ্ছে 250 কিলোমিটার, তারপর হচ্ছে 140 কিলোমিটার। এবার সময়টা যদি বের করতে হয়, তাহলে 220 কিলোমিটার 11 কিলোমিটার গতিবেগে গেছে, তারপর হচ্ছে 250 গিয়েছে কত কিলোমিটার বেগে, 5 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, তারপর হচ্ছে 140 কিলোমিটার, এটা কত কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, 7। তার মানে যদি আমরা কি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করি, তাহলে সময়টা পেয়ে যাচ্ছি। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়,
সেটাই হচ্ছে গড় বেগ। মোট দূরত্ব বাই মোট সময়, সেটা হচ্ছে গড় বেগ। তাহলে এখানে যোগ করো 470 প্লাস 140, 470 প্লাস 140 হচ্ছে 610, নিচে 20, 5 5 25, 50, 7 20, 20 20 40, 50 90, শূন্য শূন্য কেটে গেল, 6 লং 54, 54 আর 7-এ 6 পূর্ণ 7-এর 9, অ্যান্সার হচ্ছে এ। কিছুই নয়, শুধুমাত্র গড় বেগের কনসেপ্টটা থাকলে অঙ্ক করা যায়। তাহলে আমরা 4 নম্বর সেট কমপ্লিট করে ফেললাম। যদি কিছু প্রবলেম হয়, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, আমরা সেই পোর্শনগুলো, সেই অসুবিধা বা কনসেপ্টগুলো আবার ক্লিয়ার করে দেবো। চলো আপাতত শেষ, 4 নম্বর সেট কমপ্লিট করে ফেললাম, পরবর্তী 5 নম্বর সেট আসছে। আপাতত এগুলো প্র্যাকটিস করো, দেখো কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে।